আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমি সাধারণত আয়কর এবং ভ্যাটের কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি। আজকে যথারীতি আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়করের একটি বিষয়। অর্থাৎ আপনার করের যে বোঝা প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত, সে আয়করের বোঝা কমানোর জন্য বছরের শুরুতেই একটি আয়কর পরিকল্পনা করার ভূমিকা কী এবং গুরুত্বটা কী, এই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি যদি একজন করদাতা হন তাহলে আপনার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ভবিষ্যতে করদাতা হবেন তাদের জন্য এটা প্রয়োজনীয়। যথারীতি আলোচনায় আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কর জিডিপি খুবই কম, অর্থাৎ আমরা করদাতার সংখ্যা অনেক কম। আমাদের যে টোটাল যে ম্যান পাওয়ার তার তুলনায় আমাদের করের দাতার সংখ্যা কম, যার ফলে কর জিডিপি রেশিও অনেক কম। যাই হোক, অনেকেই অলরেডি করের নেটওয়ার্কে আছেন বা নিয়মিত রিটার্ন দিচ্ছেন, আবার অনেকেই দিচ্ছেন না। সক্ষম করদাতা যারা অনেকে দিচ্ছেন না, তবে ভবিষ্যতে তাদেরকে দিতে বাধ্য হবেন, সেই নেটওয়ার্কে চলে আসতে হবে। তো সকলের জন্য, বিশেষ করে আপনি যখন একটি আয়করদাতা হবেন তখন আপনাকে অবশ্যই এই বিষয়টা আপনাকে বছরের শুরুতে, অর্থাৎ আপনার আয়করের যে বৎসর শুরু হয় জুলাই 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত, এই 1 বছরের মধ্যে আপনাকে একটি পরিকল্পিতভাবে আপনার আয় ব্যয় বিনিয়োগগুলো করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে পরিকল্পনা করার ফলে আপনার করের বার্ডেনটা অনেক কমে আসবে। তো আমি সেই বিষয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব। তো আমি যে মূল পয়েন্টগুলোর উপর আলোচনা করব সেটি যেমন, আপনি একটি করমুক্ত যে বিনিয়োগগুলো আছে যেখানে রিবেট পাওয়া যাবে, সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ কিছু আছে যেমন আপনি সঞ্চয় করলেন, স্কিম আছে, সেই স্কিমগুলোতে আপনি বিনিয়োগ করবেন। আমি এই বিষয়ে কোথায় কোথায় আপনি বিনিয়োগ করলে আপনি রিবেট পেতে পারেন সেগুলো আমি ডিটেলস আপনাদেরকে অ্যাটাচমেন্টে দিয়ে দিব। অনেকগুলো আছে যেটা আপনারা একটু দেখে নিলেই হবে যে অ্যাকচুয়ালি আমি কোনটাতে করলে আমার করের যে রিবেট সেটা পাওয়া যাবে। দ্বিতীয়টি হচ্ছে যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রাটা আনা। আপনারা অনেকেই আমাদের কাছে আসেন, একটা বাড়ি করে ফেলেছেন, কিন্তু যখন আসেন যে আমাকে জোর করে বলেন যে ভাই আমি তো বিদেশ থেকে টাকাটা এনেছি, বিদেশি টাকা দিয়ে এই বাড়িটা করেছি। কিন্তু বললাম যে বিদেশি টাকা দিয়ে এনেছেন, এটার ডকুমেন্টস কি? উনি বলেন যে এটা তো আমি আসলে ওই অন্যভাবে এনেছি, সেখানে একটু ভালো লাভ হয়, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকিং চ্যানেলে আনলে পরে ওখানে ইনসেন্টিভও পাওয়া যায় এবং এটার একটা এক্সাম্পটেড ইনকাম হিসেবে গণ্য হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওই ব্যক্তিকে খুব বেশি আইনগত সুবিধা দিতে পারি না, যার ফলে একটা করের বার্ডেন সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আপনারা যারা বিদেশে থাকেন, বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা অবশ্যই দেশে যখন টাকাটা আনবেন বৈধ চ্যানেলে বা ব্যাংকিং চ্যানেলে আনার চেষ্টা করবেন। তারপরে যেটা হচ্ছে যে সঠিক সময়ে অগ্রিম আয়করটা পরিশোধ করা। যেমন আপনি রাউন্ড দ্য ইয়ার আপনি একজন পুরাতন করদাতা, তাহলে আপনি কি করবেন, আপনার যোগাযোগ বছর যেই করটা হয়েছে সম্ভাব্য, এবারও সেটা ধরে আপনি কিন্তু 4টা কিস্তিতে এই করটা দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আইনত একটা প্রভিশন আছে যে আপনাকে করটা অগ্রিম দিয়ে দেওয়া। সেক্ষেত্রে যদি আপনি 3 মাস পর যদি করটা সার্কেলে জমা দিয়ে ফেলেন, তাহলে বছরের শেষের যে করের একক মানে অ্যাট এ টাইম যে বার্ডেন সেটা অনেক কমে আসবে। এছাড়াও যারা EIT কাটে, বিশেষ করে সোর্স ট্যাক্স যেটা কাটে যারা ডিডাক্টিং অথরিটি, সেক্ষেত্রে আপনি তাদেরকে কমপ্লাই করবেন যেন তারা কেটে আপনার কিছুটা বার্ডেনটা কমাতে। অর্থাৎ এককালীন দিতে যেরকম বার্ডেন সৃষ্টি হয়, তাহলে আপনি যদি পার্টে পার্টে দিয়ে ফেলেন সেটাতে আপনার অনেক বার্ডেন কমে আসবে। তারপরে চূড়ান্ত কর দায়ের যে বিনিয়োগগুলো আছে, যেমন আপনার সঞ্চয়পত্র একটাই আছে বা জমি কেনা হচ্ছে বিক্রয়তে, তো সেক্ষেত্রে কিন্তু চূড়ান্ত কর দায় হয়। যেমন আপনি যদি কোনো সঞ্চয়পত্র বিনিয়োগ করেন তাহলে সেখানে 10% কেটে ফেলে, এটাই চূড়ান্ত, আর অতিরিক্ত কর দিতে হবে না। আর যদি আপনি FDR বিনিয়োগ করেন তাহলে এটা আপনার সর্বোচ্চ স্ল্যাবে চলে যেতে পারে, 30% স্ল্যাবে চলে যেতে পারে, সেখানে আপনাকে আরও যেটা 15% ওভার দিতে হবে। তো আপনি যদি বিনিয়োগের কৌশলটা নেন যে চূড়ান্ত করদায় সম্পন্ন যেসব বিনিয়োগ আছে সেখানে করেন, তাহলে কিন্তু আপনার বছর শেষে একটা করেন বার্ডেন কমে আসবে।
তাছাড়া আরেকটা বিষয় আপনারা জানেন যে অনুমোদিত প্রতিষ্ঠানে দান করবেন। বিনিয়োগের কথা বলছি, যেমন সরকার অনুমোদিত বা জাতীয় রাজস্ব অনুমোদিত যেসব প্রতিষ্ঠানগুলোতে আছে সেগুলোতে যদি আপনি দানও করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু রিবেট পাবেন। অর্থাৎ বিনিয়োগ এবং দান দুটো মিলিয়ে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজের পরে মধ্যে পর্যন্ত আপনি আপনি টোটাল লাইবিলিটির উপর আপনার কর দায়টা কমে আসবে বা আপনি রিবেট পাবেন। এই হচ্ছে যে আমার প্রথম যে আলোচনা। এরপরেও কিছু কিছু ক্ষেত্রে আপনার করের বাড়তে পারে, সেগুলো আপনাকে বছরের শুরুতেই মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি কোথাও দান করে, আমি যে একটু আগে বললাম বিনিয়োগ এবং দান, আরেকটা আল সুন্নাহ ফাউন্ডেশনে যদি আপনি দান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে মোট করযোগ্য আয়টা কমে যাবে। যেটুকু আপনি দান করবেন সেই টোটাল মোট করযোগ্য আয়ের যে ফিগারটা হবে সে আয়টা আপনি আল সুন্নাহ ফাউন্ডেশনে দান করার জন্য সে আয়টা কমে যাবে। অর্থাৎ এখানে হচ্ছে যে একটা হচ্ছে রিবেট পাওয়া, আর একটা হচ্ছে যে আল সুন্নাহ ফাউন্ডেশন শুধু একটাই প্রতিষ্ঠান আছে যেখানে দান করলে পরে আপনার মোট করযোগ্য আয় থেকে এটা রিডিউসড হবে। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার করের বারেনটা কমে আসবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং, যে যারা বাড়ির সম্পত্তির মালিক, গৃহ সম্পত্তির মালিক, তাদের এই ক্ষেত্রে খুবই সচরাচর হয়। অর্থাৎ তিনি কয়েকটা বিল্ডিংয়ের মালিক ভাড়া দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আইনটা কমপ্লাই করছেন না। কীরকম সেটা হচ্ছে 25,000 টাকার উপর যদি আপনি ভাড়া পান তাহলে মান্থলি সেটা কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হবে। সেই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি হিসাবটা রাখবেন এবং এটা আপনার আইনত ম্যান্ডেটরি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টটা করি না, সেখানে কিন্তু একটা জরিমানা হবে আপনি যে অ্যাকাউন্ট করেননি। তাহলে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা বাড়ি ভাড়া দিচ্ছেন চুক্তিপত্রটা রাখবেন। এই চুক্তিপত্র অনুসারে আপনি ইমিডিয়েটলি প্রমাণ করবেন যে আপনার বাড়ি ভাড়াটা কত। আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে আপনারা সবসময় যে বিষয়টা অ্যাভয়েড করেন সেটা হচ্ছে যখন খালি থাকলেই কিন্তু বিষয়টা আপনাকে অফিসকে জানাতে হয়। তবুও এবার যে আইনের কিছু পরিবর্তন হয়েছে সেখানে যদি আপনার খালির হিসাবে আপনি কিছু প্রমাণপত্র রাখতে হবে যে ওই বাড়িটা যে খালি ছিল সেটার ডকুমেন্টেশন, ইলেকট্রিক বিল বা যে কোনোভাবেই একটা ডকুমেন্টেশন দেখাতে হবে যে ওই বছর আসলে কোনো কনজাম হয়নি, এই জন্য বাড়িটা খালি ছিল। না হয় আপনার এই খালিটা তারা অ্যাকসেপ্ট করবে না, এটা আপনার কর বারেনটা। আপনি ইনকাম করেন নাই কিন্তু দেখা যাচ্ছে যে এভিডেন্স না দেখার কারণে কিন্তু আপনার ইনকামটা ধরে ফেলেছে এবং আপনার করের বারেনটা বেড়ে গেছে। তাহলে এটা যে বিশেষ করে যারা গৃহ সম্পত্তির মালিক তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা বিষয় যে খেয়াল রাখতে হবে যে নগদ লেনদেন। আপনারা অনেকেই ধার দেনা করেন, একজন থেকে আরেকজন নিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে এটা নগদই করছেন। এই নগদে যদি লেনদেন করেন তাহলে আপনি যদি দেখা যায় একটা অ্যাসেট 20 লাখ টাকাতে কিনলেন, একজন থেকে পার্সোনাল লোন নিচ্ছেন, তো সেই পার্সোনাল লোনটা কিন্তু আপনি ব্যাংকের চ্যানেলে করেন না। সেক্ষেত্রে 5 লাখ টাকার উপরে যেই অতিরিক্ত যে ঋণটা হবে সেটা কিন্তু আপনার করের বারেনকে এটা আদার্স ইনকাম হিসেবে গণ্য হবে এবং করের দায়টা বেড়ে যাবে। তো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তো যদি আপনার সম্পর্কিত হয়, যেমন ভাই বোন, ভাই বোন, পিতা মাতা বা স্বামী স্ত্রীর মধ্যে যদি হয়, তো সেক্ষেত্রে এই ঋণটা হতে হবে অবশ্যই প্লাস মাইনাস হতে হবে। রিটার্নে প্রতিফলিত থাকতে হবে যে একজনের রিটার্ন মাইনাস হবে, আরেকজনের রিটার্ন সেটা প্লাস হলে চলবে। কিন্তু এর বাইরে যেটা সেটা অবশ্যই ব্যাংক চ্যানেলে যে আদান প্রদানটা করতে হবে। উইদাউট ব্যাংকিং চ্যানেল হলে, উইদাউট ব্যাংকিং চ্যানেল সেটা কিন্তু আপনার আয়ের উপরে একটা প্রভাব পড়বে এবং আপনার কর দায়টা বেড়ে যাবে। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। অনেকে বাড়ি করেন, আরেকটা বিষয়, অনেকে বাড়ি করেন, বাড়িটাকে অনেক সময় বাকিতে পণ্য কিনবেন। তো বাকিতে পণ্য কিনলে সেটা কিন্তু আপনার জানেন যে প্রভিশন 2 ইয়ার্স। যদি কোনো ইভেনিশিয়াল বাকি থাকে, আপনি যদি কোনো কনস্ট্রাকশন পাওয়ার কাউকে টাকা দেওয়া থাকে, সেটা 2 বছর পর্যন্ত অ্যালাউবেল। 2 বছর পরে কিন্তু সেটা আপনার আদার্স ইনকাম হিসেবে গণ্য হবে। তো এটা আপনাকে বিবেচনা রাখতে হবে যেন সঠিকভাবে আপনি সঠিক সময় সেটা পরিশোধ করে দেবেন, নাহলে এটা আদার্স ইনকাম হিসেবে গণ্য হয়ে আপনার অতিরিক্ত করের বারেন সৃষ্টি হবে। তারপরে আপনাদের আরেকটা যেই যারা করদাতা আছেন যে সঠিকভাবে আয়, ব্যয় এবং দায় প্রদর্শন করেন। অনেকে অনেকভাবে বলে যে আমি তো আয় করছি আবার ব্যয় করে ফেলেছি, তা আমার ট্যাক্স দিতে হবে কেন? অনেকেই বলে যারা একটু সচেতন, যে আমি তো যা আয় করছি তাই ব্যয় করে ফেলছি, আমার ট্যাক্স দিতে হবে কেন? উনি মনে করছেন যে আমার তো প্রফিট হয়নি বা আমার তো কোনো উদ্বৃত্ত হয়নি। আপনি এটা ইনকাম ট্যাক্স সেটার বিষয় না। ইনকাম ট্যাক্স হচ্ছে আপনি যে আয় করবেন সেই আয়ের উপরে আপনাকে ট্যাক্সটা দিতে হবে। তো সেখানে ব্যয়টা হচ্ছে যে যদি আপনার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকে, ব্যয় বেশি হয়, যে অতিরিক্ত ব্যয়টা আপনার আদার্স ইনকাম হিসেবে গণ্য হবে।
এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রপারলি প্ল্যানিংয়ের অভাবের কারণে অনেক সময় দেখা গেল কি ওই ব্যয়টা তারা সঠিকভাবে প্রতিফলন করতে পারে না। তো সেখানে এই ব্যয়ের কারণেই কিন্তু আপনার অনেক সময়, যেমন কোরবানি ঈদের সময় আপনি একটা গরু কিনলেন 20 লাখ টাকা, হ্যাঁ, কোনো কারণে সেটা তারা জানতে পেরেছে ইভিডেন্সিয়ালি, তাহলে আপনি কিন্তু খরচ, ফ্যামিলি খরচ দেখাচ্ছেন মাত্র 5 লাখ। তাহলে এই 15 লাখ টাকা আপনার অতিরিক্ত, 15 লাখ টাকা না, আরও 20 লাখ টাকাই আপনার ব্যয় ব্যয় হিসাবে আয় হয়ে যাবে, যে এই ব্যয়টা আপনার অতিরিক্ত ইনকাম হিসেবে ধরবে। তাছাড়া অনেকেই দেখা যাচ্ছে গাড়ি মেনটেনেন্স করে, অনেকেই দেখা যাচ্ছে তার ফ্যামিলি খরচ দেখালো 3 লাখ টাকা, 4 লাখ টাকা। তো দেখা গেলো কি যে একটা গাড়ি মেনটেনেন্স করতে গেলে তো ড্রাইভারের বেতনই তো তাকে 3-4 লাখ টাকা দিতে হয়, তারপর ফুয়েল আছে। তাহলে সেই ফ্যামিলি যে ব্যয়গুলো, অবশ্যই একটা বাস্তবসম্মত ব্যয় আপনাকে আপনার ব্রেকআপ দিয়ে সে ব্যয়টা দেখাতে হবে। আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন সেটাও কিন্তু একটা ফ্যামিলি খরচ, সেটা এখানে ব্যয়টা প্রতিফলন করতে হবে। যদি আপনার ব্যয়ের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে আপনার একটা যে ফ্যামিলি স্ট্যাটাস অনুসারে ওই ব্যয়টা তারা যেই ব্যয়টা তারা এস্টিমেট করতে পারে, এবং ওই অতিরিক্ত ব্যয়ের উপরে এটাকে আদার্স ইনকাম হিসেবে আপনার ট্যাক্সেবল ইনকাম করে নিতে পারে। তাহলে এই হচ্ছে যে আপনাদের যে একটা বিষয়। তাছাড়া আপনাকে সময় মতো রিটার্নটা দিতে হবে। আপনি যদি সময় মতো রিটার্ন না দেন তাহলে আপনাকে পেনাল্টি খেতে হবে, এবং আপনি যদি কর নির্দিষ্ট সময় পরে দেন তাহলে সেটা আপনাকে অনেক সময় ডিলে ইন্টারেস্ট, সুদ, এই সব কিছু আপনাকে পরিশোধ করতে হবে, সেখানে আপনার করের বার্ডেনটা বেড়ে যাবে। তো আমি যে বিষয়টা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনাদের এই যে বিষয়গুলো, আপনার যদি রাউন্ড দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার যদি পরিকল্পনা করেন, তাহলে এই পরিকল্পনার মতো যদি আপনি আগান, তাহলে কিন্তু বছর শেষে আপনার ওভারঅল ট্যাক্সের বার্ডেনটা অনেক কমে আসবে। না হয় আপনার কিন্তু এই ভুলগুলোর কারণে, এই ভুলগুলোই আপনাকে একটা অতিরিক্ত করের বার্ডেন সৃষ্টি করবে। এই বিষয়টা আপনাদেরকে যারা সম্মানিত করদাতা আছেন তারা অবশ্যই প্রতি বিষয়গুলো আপনারা নিজেরা বুঝবেন। না বুঝতে পারলে অবশ্যই একজন পরামর্শকের সাহায্য নেবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যারা একটু আইনগত, আপনার যদি ফাইলটা রিটার্নটা যদি একটু জটিলতা থাকে, আপনার ইনকামে যদি কমপ্লেক্সিটি থাকে, আপনার বিনিয়োগে যদি অনেকগুলো বিষয় থাকে, অবশ্যই আপনি একদম প্রফেশনাল, যারা প্র্যাকটিসিং প্রফেশনাল তাদের সাথে ডিসকাস করে এই কাজগুলো সমাধান করার চেষ্টা করবেন। কোনোভাবেই আনঅথরাইজ পার্সন দিয়ে করতে গেলে আপনি আরও ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন, এবং পরবর্তীতে আপনার জরিমানা, সুদ, ওভার বার্ডেন হয়ে যাবে। ইভেন আপনার মিথ্যা তথ্য, মিথ্যা বিবৃতি এবং কোনো কিছু অ্যাভয়েড করার জন্য আপনার কারাদণ্ড হতে পারে। সুতরাং আপনি যদি সচেতন হন এবং বছরের শুরু থেকে যদি আপনি একটা পরিকল্পনা করে কর পরিকল্পনা করেন, তাহলে কিন্তু আপনার স্বাভাবিক করের বার্ডেন থেকেও আপনি কিছু করের বার্ডেন কমাতে পারবেন, এবং অস্বাভাবিক কোন করের বার্ডেন আপনার সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না। সুতরাং আজকে এই পর্যন্তই আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছি সেটা আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারেন, আমি কমপ্লাই করব। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।